আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 39 নম্বর পার্ট। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী পার্টগুলো এই চ্যানেলেই পাবেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। চান্স পেলেও বিয়ে হবে, না পেলেও হবে, কিন্তু কার সাথে পরীর বিয়ে ঠিক করা হয়েছে আরিয়ানা মাথায় আসে না, না আসে পরীর মাথায়। কিন্তু আশঙ্কা জাগে দুইজনের মধ্যে, কারণ তারা যে স্বামী স্ত্রী। স্বামী হয়ে আরিয়ান কিভাবে তার বউকে আবার বিয়ে দিবে? মুমতাহিনা বেগম মরিয়ম বেগম মিলে পরীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতে কাজ হচ্ছে না। আরিয়ান এবার এগিয়ে এসে পরীর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে থাকে। রাগের মাথায় আরিয়ান পরীকে নিয়ে যাচ্ছে দেখে মুমতাহিনা বেগম বলে ওঠে, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? বকিস না ওকে আর। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আরিয়ান জবাব দেয়, আজকে ওর একদিন কি আমার একদিন, আর যদি কেউ উপরে এসেছে তো পরীর শাস্তি আরও বেশি হবে বলে দিলাম। আরিয়ানের কথা শুনে মুমতাহিনা বেগম ও মরিয়ম বেগম মুখ চাওয়াচাই করে, আর মরিয়ম বেগম বলে, ভাই বোনের ব্যাপার তো ওদেরকে মেটাতে দাও। আরিয়ান নিষেধ করেছে যেতে, থাক যেও না আপা। মরিয়ম বেগমের কথা শুনে মুমতাহিনা বেগম অসহায় দৃষ্টিতে পরীর দিকে দেখে। মেয়েটা চোখে মুখে আতঙ্ক, ভয়, হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছে। রাতের বেলা নিজের লেগেজ গুছাচ্ছে আরিয়ান। গুছানো যখন শেষের দিকে তখনই মুমতাহিনা বেগম আরিয়ানের ঘরে যায়। আরিয়ান লেগেজ গুছানোর ফাঁকে একবার মুমতাহিনা বেগমকে দেখে নিজের কাজে মন দিল। মুমতাহিনা বেগমের হাতে করে পুরীর জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু পুরী ঘরে না পেয়ে আরিয়ানের ঘরে এসেছে। পুরী ঘরে তালা দেওয়া, আর সেই তালা চাবি আরিয়ানের কাছে। হাতে থাকা খাবারগুলো টেবিলের উপর রেখে আরিয়ানের পাশে দাঁড়িয়ে বলে, ঘরটা খুলে দে আরিয়ান, মেয়েটা না খেয়ে আছে। আরিয়ান তখন গোছালো শেষ করে লেগেজের চেন আটকাতে আটকাতে উত্তর দেয়, আমি দিয়ে দেবো, ওর ঘরে কাউকে যেতে হবে না। মুমতাহিনা বেগম ওর ধৈর্যের মতো করে বলে ওঠে, না না আমি দিয়ে আসছি, তুই গেলে যদি না খাই আর বকাবকি করলে খাবে না। এমনিতে তোর বাবা অনেক বকেছে, খাইয়ে দিলে তো হলো, রেখে যাও, আর যদি কিছু বলেছে তো সত্যি না খাইয়ে রাখবো। তোদের বাপ ছেলের সাথে আমি পারবো না, খাই দিস, রেখে গেলাম। কথাটা বলেই মুমতাহিনা বেগম বেরিয়ে যায়। কোমরে ব্যথা নিয়ে খুব একটা উপরে আসে না, খুব দরকার ছাড়া উপরে চলাচল নেই। মুমতাহিনা বেগম চলে যেতেই আরিয়ান সাথে ব্যাগপত্র গুছাতে থাকে, প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে নেয়। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্ট শেষ করে ফিরে আসা আরিয়ানের মূল লক্ষ্য। মুমতাহিনা বেগম নিচে নেমে আসতেই মরিয়ম বেগম এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, এত তাড়াতাড়ি নেমে এলে না পা, পরি খায়নি? নিচের সিঁড়ির হাতল ধরে দাঁড়িয়ে হতাশ ভঙ্গিতে বলে, আরিয়ান চাবি দেয়নি, বলেছে খাইয়ে দেবে। তাহলে চিন্তা নেই, চলো রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। দুজার কথোপকথন শেষে যা যার ঘরে চলে যায়। আরিশা চলে যাওয়ার পর থেকে বাড়ির পরিবেশটা অনেকটা থমথমে। জোহরা বেগম জুনায়েদ খান থাকেন জোহরা বেগমের বাপের বাড়িতে। তার বাবা অনেকদিন থেকে অসুস্থ। তাসনিয়া, প্রেরণা, তালহা সকলের পরীক্ষা সামনে বলে যে যার মতো ব্যস্ত থাকে, স্কুল, কোচিং, হোম টিউশনে পড়ায়। পরীর পরীক্ষার জন্য পরিব্যস্ত, তার মধ্যে আজকের রেজাল্ট। সব মিলিয়ে খানবাড়ির পরিবেশ ঠান্ডা। ঘড়ি কাটায় রাত 12টা। আরিয়ান এতক্ষণে সমস্ত কিছু গুছিয়ে তার ঘরে যাবতীয় সমস্ত কিছু লক করে ফ্রি হয়েছে। ঘরে এক কোনায় লেগেছে আর ব্যাগপত্র রেখে দিয়ে পুরীর জন্য এনে আনা খাবারগুলো নিয়ে পুরী ঘরের দিকে যেতে থাকে। পকেট থেকে চাবি বের করে তালা খুলে প্রবেশ করে। পুরী তখন পড়ার টেবিলে বসে একটা মিনি ক্যানভাসে ছবি আঁকছে, আর পাশে চিপসের প্যাকেট থেকে চিপস খাচ্ছে। আরিয়ান খাবার প্লেট নামিয়ে রেখে দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দে পুরী ফিরে তাকায়। দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে আছে। পুরী এক নজর দেখে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পুরী এমন আচরণে আরিয়ান কপাল কুঁচকে দাঁড়িয়ে ভাবে, ব্যাপারটা কি হলো, আমাকে পাত্তা দিল না কেন? ভাবতে ভাবতে পুরীর কাছে এগিয়ে যেয়ে পুরী মাথায় গাঁটটা মেরে বলে, তুই কি অন্ধ হয়েছিস নাকি? নিজের স্বামীকে দেখে চোখে দেখিস না? পুরী মাথায় হাত ঘষতে ঘষতেই বলে, বউ ফেলে রেখে যাওয়া স্বামীকে দেখা উচিত না। পুরীর কথা শুনে আরিয়ান মেয়েকে রাগ দেখিয়ে বলে, আমি কি ইচ্ছা করে যাচ্ছি? ইচ্ছায় যান আর অনিচ্ছায় যাচ্ছেন তো। এবারে সে যদি দেখেন মামা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তখন কি হবে? পরীর কথা শুনে রাগে আরিয়ানের চল শক্ত হয়ে আসে। ঝুঁকে পরীর মুখের কাছে নেমে আসে। বাম হাত দিয়ে পরী মাথায় হাত নিয়ে চুল মুঠি করে ধরে। চুলে টান পড়ায় পরী পিছনে ঝুঁকে এসে বলে উঠে, আহ লাগছে সারুন। চুলের মতো নিজের হাতের মুষ্টি আরও একটু শক্ত করে ধরে আরিয়ান বলে, লাগার জন্যই ধরেছি, সামান্য ধরাতে শব্দ বের হচ্ছে, ভালোভাবে ধরলে সহ্য করতে পারবি তো? পরীর দুই হাত মাথায় চলে গিয়েছে, সাথে সাথে ব্যথায় চোখ মুখ কুঁচকে বলে, সারুন সত্যি ব্যথা পাচ্ছে এখন। পরী কথা শুনে আরিয়ান পরীকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এই জীবনে শুধু এবং শুধুমাত্র এই আরিয়ান খানের বউ, এই পরিচয়ে বাঁচবি, এই পরিচয়ে মরবি, কথা মাথায় রাখিস। পরী হাত ধরে বসে থেকে খাটে বসিয়ে দেয়। পরী মুখ ফুলিয়ে অন্যদিকে মুখ করে বসে আছে। আরিয়ান ভাতের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে পরী আবার অন্যদিকে মুখ ঘুরিয়েই বলে, খাবো না, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। বাম হাত থেকে প্লেট নামিয়ে দেখে পরী গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনে। তারপর গাল ধরে জোর করে মুখ খাবার ঢুকিয়ে দিয়ে বলে, আসল ব্যথা বাকি আছে, তখন সামলাতে পারবি তো? বাসর রাতের জন্য তোলা আছে। আরিয়ানের কথার ইঙ্গিত বুঝতে পেরে পুরী মাথা নুয়ে বলে, আপনি এত অসভ্য লোক কেন বলুন তো? কি করব বল, এরকম বউ থাকলে অসভ্য থেকে বেশি অসভ্য হতে রাজি আছি।
খাওয়ার মাঝে পরি জিজ্ঞাসা করে, মামা কি সত্যিই ছেলে ঠিক করে রেখেছে? পরি প্রশ্ন শুনে আরিয়ান কিছুটা থমকে যায়, তবু স্বাভাবিকভাবে পরীকে খাইয়ে দেয় আর ধীর স্থিরভাবে বলে, আমি একটু আগে কি বললাম মনে নেই? মুখে খাবার রেখে পরি দুই দিকে মাথা নাড়ে, তার মানে বোঝা মনে নেই। পরির উত্তর বুঝতে পেরে আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলে, বাঁচলেও আরিয়ান খানের পরিচয়ে, মরলেও আরিয়ান খানের পরিচয়ে, কেউ আমার থেকে তোকে আলাদা করতে পারবে না। দুইজনে দুইজনকে অনেক ভালোবাসে, অনেক বেশি আসক্ত, কিন্তু প্রকাশ নেই। অপ্রকাশিত ভালোবাসা অনুভবে দুইজনে বিভোর, কিন্তু অজানা আশঙ্কা মনের কোণে সর্বদা উকি দেয়। পরীকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে এসে পরী বিছানায় বসে পরীর দিকে তাকিয়ে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে ডাকে। পরী দূরে তাকিয়ে বলে, কি বলবেন বলেন, আমি শুনতে পাচ্ছি। আরিয়ানের ডাক অপেক্ষা করায় আরিয়ান কপাল কুঁচকে বলে, তুই যদি না আসিস তো আমি উঠলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। আরিয়ানের ঠান্ডা হুমকিতেও পরী গলা শুকিয়ে আসলো। ধীর পায়ে আরিয়ানের পাশে এসে দাঁড়ায়। আরিয়ান পরী হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসায়। গলায় জড়ানো ওড়না তো খুলতেই থাকে পরী আরিয়ানের হাত ধরে ফেলে। কিছু বলতে যাবে তার আগে অন্য হাত থেকে পরী মুখ চেপে ধরে বলে, ওড়না পরবি না আমার সামনে, ওড়না ছাড়া তোকে বেশি ভালো লাগে। আরিয়ানের এমন কথায় পরীর গাল লাল টকটকে হয়ে যায় লজ্জায়, মাথা নুয়ে মিনমিনি বলে, ইস কি যে বেহায়া লোক। আরিয়ানের কানে কথাটা পৌঁছালে মুচকি হাসি দিয়ে নিজের মতো করে ওড়না সরাতে থাকে। পরী বেশ কয়েকবার বাধা দিলেও কোনো লাভ হয়নি। ওড়না গায়ে নিয়ে পাশে ছুঁড়ে ফেলে পরী হাত ধরে টান দিয়ে নিজের উপরে নিয়ে নেয়। পরী পাতলা বিছানায় শরীরটা যেন আরিয়ানে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। পরী কপালে চুলগুলো সরিয়ে দিয়ে আর ঘাড়ে চুমু এঁকে দেয় আর বলে, ঘুমিয়ে পর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভয় নেই। ফুল দিয়ে সাজানো খাট ছাড়া বাসর করছি না। আরিয়ানের বুকে মুখ গুজে পড়ে আস্তে আস্তে বলে, ইস আপনি এত বেহায়া কেন? সব তোর জন্য তুলে রেখেছিলাম, আর কথা না, ঘুমা। শোন, আমি যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে চলে আসব। তুই নিজের খেয়াল রাখবি, ঠিক মতো সব পরীক্ষা দিবি, চান্স পেতে হবে, আর নিজের যখনই মন চাইবে তখনই ভিডিও কল দিবি, ঠিক আছে? ঠিক আছে। আরিয়ান আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পরম যত্নে আবেশে পরী দুই চোখ জুড়ে ঘুম নেমে আসে। ভালোবাসা মানুষের উপস্থিতিতে আমাদের মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি দিয়ে যায়, নিরাপত্তা অনুভব করায়, যার কারণে আমরা পরম নিশ্চিন্তে থাকতে পারি। সকালবেলা ঘুম ভাঙতেই পরীকে নিজেকে আবিষ্কার করে নিজের ঘরে বালিশের উপরে, কিন্তু তার সম্পূর্ণ মনে আছে রাতের বেলা আরিয়ানের বুকে শুয়েছিল। মেঝের দিকে তাকিয়ে দেখতে পাই আরিয়ানের ছুঁড়ে ফেলা ওড়নাটা সেইভাবে পড়ে আছে। হুট করে পরে মনে পড়ে যায় আরিয়ানের আজকে সিঙ্গাপুরে চলে যাবে। শোয়া থেকে উঠে বসে বিছানা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে আরিয়ানের ঘরে চলে যায়, কিন্তু পুরো রুম ফাঁকা, কোনো লাগেজও নেই। আরিয়ানের শূন্য ঘরের দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আরিয়ানের কথা। নিজের গায়ে থেকে ভেসে আসছে আরিয়ানের গায়ে সেই মাতাল করা স্মেল। সেই অনুভবে পুরি নিজের ভিতর থেকে মনে মনে বলে, যাওয়ার আগে একবার ডাক তো দিতেন, বলে তো যেতে পারতেন, সবসময় এমন নিষ্ঠুর আচরণ আমার সাথেই করেন। আরিয়ানের কথা ভাবতে ভাবতেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সারাটা দিন পুরি নিজের ঘরে কাটায়, কিন্তু সন্ধ্যার দিকে নিচে ড্রয়িং রুমে নেমে আসে। দেখতে পায় তাসনিয়া, প্রেরণা, তালহা বসে বসে খাতায় কিছু করছে। পুরি এগিয়ে যেয়ে ওদেরকে জিজ্ঞাসা করে, কি করছিস বিচ্ছু বাহিনী? তিনজনই খাতা থেকে নজর সরিয়ে পুরীর দিকে তাকায়। প্রেরণা মিষ্টি হাসি দিয়ে পুরীকে বলে, পুরি আপু, আমরা একটা নতুন খেলা শিখেছি, সেটা খেলছি, তুমি খেলবে? ওদের কথায় পুরি আগ্রহ দেখিয়ে ওদের পাশে বসে। তালহা এই খেলাটা স্কুল থেকে শিখে এসেছে, তাই তালহা পুরিকে খুব মনোযোগ দিয়ে বলছে, পুরি আপু এই দেখো, আমরা অনেকগুলো ফোঁটা ফোঁটা দিয়ে দিব, তারপর এক এক করে জন্য টাচ আছে, এই একটা লাইন নেবে। যদি 4 লাইন টেনে একটা বক্স হয় তো সেই বক্সে নিজের নাম অক্ষর প্রথম অক্ষর লিখবে। এই পুরো ফোঁটা দিয়ে তৈরি স্কোয়ারটা যদি ভর্তি হয় কাউন্টার করা হবে, যার নামে ওয়ার্ড বেশি হবে সে জিতবে। তালহার কথা শুনে পুরি খেলতে আগ্রহী হয়ে 4 জন মিলে ফোঁটা দিয়ে স্কোয়ার বানিয়ে খেলা শুরু করে। বেশ অনেকক্ষণ ধরে ওদের এই খেলা চলে। শেষমেশ যখন খেলা শেষের দিকে, তখনই তাসনিন হন্তদন্ত হয়ে বাড়িতে এসে পুরীকে নিচে দেখে পুরীর দিকে এগিয়ে এসে বলে, উপরে যা, তোকে একজন পাচ্ছে না, জলদি যা। তাহসিনের কথা শুনে পুরী একটু অবাক হয়। তারপর বুঝতে পারে আরিয়ান হয়তো ফোনে পাচ্ছে না, কারণ সকাল থেকে কথা হয়নি। তাহসিনের কথা মতো পুরী নিজের ঘরে চলে যায়, কিন্তু এভাবে পুরীকে পাঠিয়ে দেওয়া তালহা রাগ করে বলে, তুমি পচা তাহসিন ভাইয়া, আমাকে কি সুন্দর খেলছিলাম, তুমি পুরী আপুকে পাঠিয়ে দিলে। তালহার কথা শুনে তাসনিন বলে, আচ্ছা আমি খেলবো, চল। তাহসিন ওদের সাথে খেলবে শুনে ওদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ওদের সাথে খেললেও তাহসিনের দৃষ্টি থাকে সদর দরজার দিকে। তাহসিন তীক্ষ্ণ দৃষ্টি বলছে কারো আসার অপেক্ষায়। খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছে ফিরোজ খান, জুবায়ের খান, তাহসিন এবং আহনাব চৌধুরী ও তার বাবা। সামনের টেবিলে সাজানো আছে হরেক রকমের খাবার। অল্প কিছু সময়ের মধ্যে মুমতাহানা বেগম ও মরিয়ম বেগম সমস্ত আয়োজন করেছে। সন্ধ্যা চা খেয়ে নিজের রুমে বসে একটা নকশির কথা সেলাই করছিলেন। সেই সময় ফিরোজ খান এসে ফোন দিয়ে জানান আহনাব ও তার বাবা আসছে, তাই সেলাই বাদ দিয়ে রেখে সব রেডি করতে চলে যান। আরাফটা আজ কতদিন অসুস্থ বলে ওর মা ওর কাছ থেকে নড়তেই পারে না, তাই তেমন একটা কাজও হাত দিতে পারে না।
আহনাফের আগমনের সংবাদ মুমতাহিনা বেগমের আগে তাহসিনা কানে এসেছিল, আর সেই খবর তাহসিন দিয়েছিল আরিয়ান। সেই সিঙ্গাপুর বসে আরিয়ান তীক্ষ্ণ বুদ্ধি, চতুরতা, দূরদর্শিতা দেখে তাহসিন বরাবর অবাক হয়। এই কারণে তড়িঘড়ি করে এসে পরীকে নিজের ঘরে পাঠিয়ে দেয়। তাহসিন ওখানে নীরব দর্শক নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ যাবৎ ব্যবসায়িক এবং পারিবারিক আলাপের পরে আহনাফের বাবা আহমেদ মির্জা চৌধুরী ফিরোজ খানকে বলে, খান সাহেব, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব না বলে আবদারও বলতে পারেন। আহমেদ মির্জা চৌধুরী কথা শুনে ফিরোজ খান একটু নড়ে চড়ে বসেন। ফিরোজ খান ভাবতে থাকেন কি কোন প্রস্তাব যাকে কিনা আবদার বলে সম্বোধন করেছেন। চিন্তার মাঝে জিজ্ঞাসা করেন, কি প্রস্তাব চৌধুরী সাহেব? আহমেদ মির্জা চৌধুরী হাসি মুখে বলেন, আমার ছেলেকে তো খুব ভালোভাবে চিনেন, আশা করি আহনাফের ব্যাপারে কিছু জানার বাকি আছে। আমার ছেলের জন্য আপনার ভাগ্নিকে চাই, ওকে আমার বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। আহমেদ মির্জা চৌধুরীর কথাগুলো ফিরোজ খানের কানে ঝংকার দিয়ে উঠল, কারণ সে বুঝেছিল এমন কিছু হবে, কিন্তু এতটা যে দ্রুত হবে সেটা বুঝতেই পারে নাই। ফিরোজ খান ভেবেছিল আরিয়ান দেশে আসলে পুরীর সাথে বিয়েটা দিয়ে দিবে, কিন্তু তার আগে আহনাফের বাবা প্রস্তাব দিয়ে বসে আছেন। ফিরোজ খান বিচক্ষণ মানুষ, এই কারণে তিনি পুরী বিয়ের কথা আরিয়ান যাওয়ার আগে বলে রেখেছিল। পরিস্থিতি সামলানোর জন্য ওই কথাটা যথেষ্ট, কারণ বাড়ির সকলে অবগত এই বিষয়ে। ফিরোজ খান যথেষ্ট শান্ত ভঙ্গিতে বলেন, চৌধুরী সাহেব, আপনি আমার ভাগ্নির জন্য প্রস্তাব রেখেছেন, এটা আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু বলে ফিরোজ খান থেমে যাওয়াতে আহমেদ মির্জা চৌধুরী বলে ওঠেন, কিন্তু কি আবার খান সাহেব? দুইজনের কথোপকথনের মাঝে পরে উসকুস করছে আহনাফ, উপর দিকে তাহসিন, কিন্তু কিছু বলতে পারছে না। গুরুজনের কথার মতো কথা বলা শিক্ষা দুইজনের কারণ নেই, পারিবারিক শিক্ষা তাদেরকে চুপ থাকতে হচ্ছে, না হলে অনেক আগে এই মত বিনিময় শুরু হতো। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।